ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 12 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। 1-1 ঘুমপাড়ানি মাসি পিসির মস্ত পরিবার। 1-2 ঘরে ঘরে জ্বলে যায় স্বপ্নের মৃদু মোম। 1-3 আলাদিনের আশ্চর্য প্রদীপ তার হৃদয়। 1-4 কাবুলিওয়ালা পাঠানদের মাতৃভাষা ছিল পশতু। 1-5 ডাস্টবিনের দুই পাশে দুইটি প্রাণী, প্রাণী দুটি হলো দুইটি মানুষ। 1-6 রঞ্জনের সঙ্গে ক্লাবের সম্পর্ক ছিল 15 বছরের। 1-7 যে ক্রিয়া এখন সংঘটিত হচ্ছে তাকে বলে ঘটমান বর্তমান। 1-8 প্রদত্ত কোনটি মৌলিককালের উদাহরণ নিত্যবৃত্ত অতীত। 1-9 আপনাদিগের এর চলিতি ভাষার রূপটি হলো আপনাদের। 1-10 সাধু ভাষার ক্রিয়াপদ হয় দীর্ঘ। 1-11 প্রবাদ হলো গোষ্ঠী জীবনের সৃষ্টি। 1-12 গাড়িতে পাঠান মর্দ ছিল প্রায় 16 জন। 1-13 লোকটার কাছে লক্ষ্মী এলেন রণপায়ে। 1-14 প্রবাদের সন্ধান মেলে যার রচনায় ভারতচন্দ্র। 2-এর দাগে আসি। 2-এর 1-এ দিয়েছে এত দুঃখ এত ব্যথা সে কখনো পায়নি। এখানে কার দুঃখ বেদনার কথা বলা হয়েছে? পরাজয় গল্পের রঞ্জন সরকারের দুঃখ বেদনার কথা বলা হয়েছে। 2-এর 2 বলেছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের আত্মজীবনীর নাম কি? জীবন কথা। 2-এর 3 তসবিহ শব্দের অর্থ হলো জপমালা। 2-এর 4 সমরেশ বসুর ছদ্মনাম কালকুট। 2-এর 5 মাছ তুলে জলে দ্বীপ, মাছ তুলে দ্বীপ জলে কেন? জাহাজ যখন রাতের অন্ধকারে চলে তখন দূর থেকে তার উপস্থিতি বা অবস্থান নির্ণয়ের জন্য মাছ তুলে দ্বীপ জলে। 2-এর 6 ঘুমপাড়ানি মাসি পিসিরা ঘুম থেকে কখন ওঠে? রাত থাকতেই ঘুম থেকে ওঠে। 2-এর 7 দিয়েছে মাসি পিসিদের সঙ্গে কারা সাত ঝামেলা করে। এই যে কারা সাত ঝামেলা জোটায়? রেলবাজারের হোমগার্ডরা। তাহলে লিখবে যে মাসি পিসিদের সঙ্গে রেলবাজারের হোমগার্ডরা সাত ঝামেলা করে। 2-এর 8 লোকটা 2 আঙুলের ফাঁক দিয়ে কি খসে পড়লো? লোকটা 2 আঙুলের ফাঁক দিয়ে জীবন খসে পড়লো। 2-এর 9 নবাবগঞ্জ থেকে দুর্গাকে কোন ডাক্তার দেখতে এসেছিল? শরৎ ডাক্তার। 2-এর 10 পথের পাঁচালী উপন্যাসে চড়কের দিন কে মারা গিয়েছিল? আতুরি বুড়ি। 2-এর 11 দিয়েছে ক্রিয়া বিভক্তি কাকে বলে? ধাতুর সঙ্গে যে বিভক্তিগুলি বা শব্দগুলি যোগ হয়ে ক্রিয়াপদ গঠিত হয় তাকে ক্রিয়া বিভক্তি বলে। যেমন বলযুক্ত লে, বললে। 2-এর 11 2-এর 12 দিয়েছে বাংলা ভাষায় লিখিত কয়টি রূপ আছে দেখতে পাওয়া যায় কি কি? দুটি রূপ দেখতে পাওয়া যায় সাধু ভাষা আর চলিত ভাষায়। যে বাংলা ভাষায় লিখিত রূপ দুটি, সাধু ভাষা এবং চলিত ভাষা বা কথ্য ভাষা। 2-এর 13 দিয়েছে এক হাতে তালি বাজে না। প্রবাদটির অর্থ লিখে বাক্য গঠন করো। এই যে এক হাতে তালি বাজে না, দুপক্ষের দোষ থেকেই বিবাদ হয়। দুপক্ষের ঝগড়া দেখে কে প্রকৃত দোষী তার মীমাংসা করতে যাওয়া মুশকিল, কারণ এক হাতে তালি বাজে না। 2-এর 14 হাত শব্দটি দেহের অঙ্গ অর্থে একটি বাক্য লেখো। আচ্ছা, হাত যখন অঙ্গ হিসাবে লিখবে দুর্ঘটনায় লোকটির হাত কাটা গেছে বা পড়েছে লিখলেও হবে। 2-এর 15 বলেছে ছোট শব্দটি ঘৃণা অর্থে একটি বাক্য লেখো। এই যে ছোট অসহায় দরিদ্র মূর্খ স্বদেশবাসীকে ছোট নজরে দেখুন, এখানে ছোট হলো ঘৃণা অর্থে। 2-এর 16 দিয়েছে ক্রিয়ার ভাবকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? এই যে ক্রিয়ার ভাব হচ্ছে 3 প্রকার: নির্দেশক ভাব, অনুজ্ঞা ভাব আর আপেক্ষিক ভাব। 3-এর দাগে আসি। 3-এর 1-এ দিয়েছে পৃথিবীর কোন কোন অংশে হাওয়া ঘুরে বেড়ায়। বুদ্ধদেব বসু রচিত হাওয়ার গান কবিতায় পৃথিবীর সব জল সব তীর ছুঁয়ে হাওয়ার ঘোরাফেরা। গম্ভীর পাহাড়, বন্দর, ভিড়ে ভরা নগর, অরণ্য, রূপকথার তেপান্তরের ন্যায় শূন্য প্রান্ত সর্বত্রই হাওয়া ঘুরে বেড়ায়। 3-এর 2 দিয়েছে সালমাহিনার হিসাব তো নেই। সালমাহিনার হিসাব নেই কেন? প্রশ্নোক্ত অংশটি কবি জয় গোস্বামীর মাসি পিসি নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। সাল অর্থাৎ বছর আর মাহিনা অর্থাৎ মাসের কথা
আলোচ্য অংশে বোঝানো হয়েছে আমাদের সমাজে অত্যন্ত দরিদ্র খেটে খাওয়া মানুষ হলেন মাসি পিসিরা। বলা ভালো যে তারা দিন আনা দিন খাওয়া শ্রেণীর মানুষ। সারা বছরই তাদের একই জীবনাচরণ। প্রতিদিনই রাত থাকতে থাকতে শুরু হয় তাদের জীবন সংগ্রাম। তাই সাল মাস হিসাব করে তাদের দিন কাটে না। বছর বা মাসের প্রতিটা দিনই তাদের কাছে সমানরূপে দেখা দেয়। এই কারণেই কবি বলেছেন যে মাসি পিসিরা সাল মাহিনার হিসাব করে না। ৩-এর ৩ বলেছে লোকটা জানলেন না পঙ্ক্তিটি দুবার কবিতায় আছে। একই পঙ্ক্তি একাধিকবার ব্যবহারের কারণ কি? আচ্ছা, এটা একটু ছায়া প্রকাশনী থেকে দিচ্ছি, তো তোমরা ভিডিওটা পজ করে বা স্ক্রিনশট তুলে নিয়ে উত্তরটা একটু লিখে নেবে। এটা একটু ছোট আছে, রায়মার্টিন একটু বড় আছে বলে তো এখান থেকে দিলাম। কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত লোকটা জানলই না নামক কবিতায় লোকটা জানলই না পঙ্ক্তিটি দুবার ব্যবহৃত হয়েছে। উদ্ধৃতিটি প্রথমবার ব্যবহৃত হয়েছে কবিতায় বর্ণিত মানুষটির হৃদয়ের সন্ধান না পাওয়া প্রসঙ্গে, আর দ্বিতীয়বার সেই একই পঙ্ক্তি ব্যবহারের কারণ নিজের অজান্তেই যে তিনি অমূল্য জীবন হারিয়ে ফেললেন তা বিশেষভাবে প্রকাশ করা। কবিতার নামকরণ হিসাবেও কবি এই পঙ্ক্তিটি ব্যবহার করে তার কবিতার মূল ভাবটিকে স্পষ্ট করে তুলেছে। ৪-এর দাগে আসি। ৪-এর ১-এ দিয়েছে সুতা মজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল, তার এই হাসির কারণ কি? সুতা মজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল, তারই হাসির কারণ সমরেশ বসু রচিত আদাব গল্পে বর্ণিত সুতা মজুরের হাসির কারণ হলো সে ভেবেছিল ঘরে ফিরলে সোহাগে আর কান্নায় তার বিবি ভেঙে পড়বে, মিয়া সাহেবের বুকে বলবে মরণের মুখে থেইকা তুমি বাইজা আইছ। ৪-এ ২ দিয়েছে আলেম শব্দের মানে কি? লেখককে কারা এক মস্ত আলেম ভেবেছিল? আলেম শব্দের অর্থ হলো সর্বজ্ঞ। আফগানিস্তানের পশতুভাষী পাঠানরা পথ চলতি গল্পের লেখক সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে এক মস্ত আলেম ভেবেছিলেন, কারণ তখন আফগানিস্তানের শিক্ষিত উচ্চ আর ভদ্র সমাজের সরকারি ভাষা ছিল ফার্সি। পাঠানদের মাতৃভাষা অতি সাধারণ পশতুর সম্মান তখন ছিল না, তাই লেখককে অনবরত ফার্সি ভাষায় কথা বলতে দেখে এবং তার ব্যক্তিত্ব লক্ষ্য করে পশতুভাষী পাঠানরা লেখককে ভেবেছিলেন এক মস্ত জ্ঞানী লোক। ৪-এ ৩ দিয়েছে দু হাতে মুখ ঢেকে শুয়ে পড়ল একটা বেঞ্চিতে। স্ট্রাইকার রঞ্জন সরকারের এমনভাবে শুয়ে পড়ার কারণ কি? শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় রচিত পরাজয় গল্পের পুরনো ক্লাবের বিরুদ্ধে গোল করে অপমানের যোগ্য জবাব দিলেও রঞ্জনের হৃদয়ে জেগে ওঠে মায়ের মতো ভালোবাসা জড়িয়ে যে ক্লাবটির সঙ্গে তার কথা, তাকে কিনা সে পরাজিত করল। এই বেদনা বোধে আক্রান্ত হয়েই রঞ্জন সরকার প্রশ্নোক্ত আচরণ করেছিল। ৫-এর ১-এ বলেছে সে সত্যি ভুলে নাই। অপু কোন কথা কেন ভোলেনি? অপু মনে রেখেছে তার দিদি দুর্গাকে। অপুরা ট্রেনে চেপে গ্রাম ত্যাগ করে চলেছে, সেখানে পড়ে থাকে দিদির স্মৃতি। সবাই হয়তো দুর্গাকে ভুলে গিয়েছে, কিন্তু দিদির কথা উত্তরকালেও অপু ভোলেনি। উত্তরকালে যখনই গতির পুলকে তার সারা দেহ শিউরে উঠত, সমুদ্রগামী জাহাজের ডেক থেকে প্রতিক্ষণে নীল আকাশের নব নব মায়াময় রূপ চোখে পড়ত। হয়তো দ্রাক্ষাকুঞ্জ বেষ্টিত কোনো নীল পর্বতসানু সমুদ্রের বিলীন দিগন্তরেখায় দূর থেকে ক্ষীণ হয়ে দেখা দিত, তখনই অপুর মনে পড়ত দিদির কথা। মনে পড়ত এক ঘন বর্ষার রাতে অবিশ্রান্ত বৃষ্টির শব্দের মধ্যে এক পুরনো কোঠার অন্ধকার ঘরে রোগশয্যায় শুয়ে দিদি বলছে, অপু সেরে উঠলে আমায় একদিন রেলগাড়ি দেখাবি? এমনভাবে অপু তার দিদিকে মনে রেখেছিল। ৫-এ ২ বলেছে অজয়কে তার সঙ্গে কিভাবে বন্ধুত্ব হলো। নীলমণি হাজরা যাত্রা দলে রাজকুমারের চরিত্রে অভিনয় করত অজয়। তার প্রকৃত নাম কোথাও উল্লেখ করা হয়নি। রাজকুমার অজয়ের চরিত্রে সে অভিনয় করত বলে সেই নামে সে সর্বাধিক পরিচিত। বন্ধুত্বের সূত্রপাত। প্রথম আলাপে অজয়কে অপু পান খাইয়েছিল, সেই থেকেই দুজনের মধ্যে অনেক কথাবার্তা হয়। অপু যাত্রাপালার অনেক কথা অজয়কে জিজ্ঞেস করে জানে। অপুদের বাড়িতে অজয় খেতে এলে অপুর মা, দিদি সকলেরই কাছে অজয় প্রিয় পাত্র হয়ে ওঠে। অপুর গান শুনে মুগ্ধ অজয় তাকে যাত্রা দলে যোগ দিতেও পরামর্শ দেয়। এইভাবে নানা কথোপকথনের মধ্য দিয়ে দুজনের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি হয়।
ছয়ের একে বলেছে মাসি পিসি কবিতায় মাসি পিসি কারা, তাদের জীবনের কোন ছবি এই কবিতায় তুমি খুঁজে পাও? কবি জয় গোস্বামীর মাসি পিসি কবিতায় বর্ণিত মাসি পিসিরা হলেন সমাজের দরিদ্র, দিনানা দিন খাওয়া শ্রমজীবী মহিলারা। আলোচ্য কবিতায় এদের গ্রাম থেকে শহরে আসা চাল বিক্রেতা মহিলা রূপে দেখানো হয়েছে। কবির লেখনীতে মাসি পিসিদের দারিদ্র্যপূর্ণ জীবনের সংগ্রামের পরিচয় পাই আমরা। প্রতিদিন কঠিন সংগ্রাম করে বেঁচে থাকতে হয় এদের। নানা ধরনের বাধা এদের জীবনে চলার পথে কাঁটা হয়ে দেখা দেয়। পরিবারের সকলের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য ঘুমকে দূরে সরিয়ে রাত থাকতে থাকতেই তাদের শুরু করতে হয় দিনের কাজ। দিন মাস বছর হিসাব করে তারা চলে না, কারণ প্রতিটি দিনই তাদের কাছে সমান সংগ্রামের। আলোচ্য কবিতায় মাসি পিসিদের এমন কঠিন সংগ্রাম মুখর জীবনচিত্রের পরিচয় আমি খুঁজে পাই। ছয়ের দুইয়ে দিয়েছে চিরকাল উত্তাল রে, কে চিরকাল উত্তাল আর কেন সে চিরকাল উত্তাল হয়ে রইল। কবি বুদ্ধদেব বসুর হাওয়ার গান কবিতায় চিরচঞ্চল হাওয়া চিরকাল উত্তাল। কবি বলেছেন হাওয়াদের কোনো বাড়ি নেই, তাই তারা চিরকাল বাইরে কেঁদে মরে। পৃথিবীর সব জায়গাকে ছুঁয়ে ছুঁয়ে উত্তাল হাওয়া বয়ে যায় হয়তো সেই ঘরের খোঁজে যে ঘর তার কোথাও নেই, নাকি কোনো অচেনা অদেখা প্রিয়জন যার খোঁজে সে উত্তাল অস্থির হয়ে ছুটে বেড়ায়, তাকে সে কোথাও পায় না। পৃথিবীর সব জল তীর পাহাড় বন্দর নগর অরণ্য প্রান্তর ছুঁয়ে সে বৃথাই বয়ে যায়। ঝরা পাতা ঢাকা পার্কের বেঞ্চিতে, পাঁজর বেরোনো দেয়ালের গায়ে সার্সিকে, চিমনির শব্দ এবং কাননের কান্নাকে সে প্রশ্ন করে। ঘুমন্ত ঘরের পাশ দিয়ে সমুদ্রে ভেসে চলা জাহাজের উপর দিয়ে সে বয়ে চলে, কোথাও আশ্রয় পায় না। হাওয়ার কোনো বিশ্রাম নেই, অন্তহীন সময় ধরে সারা বিশ্ব জুড়ে চলে তার এই অফুরান সন্ধান, তাই সে চিরকাল উত্তাল হয়ে থাকে। ছয়ের তিনে বলেছে লোকটা জানলই না কবিতায় কবি হায় হায় কোন প্রসঙ্গে বলেছেন এবং কেন বলেছেন? কবি সুভাষ মুখোপাধ্যায় তার লোকটা জানলই না কবিতাটির মধ্যে এক হৃদয়হীন অর্থ সর্বস্ব মানুষের কথা তুলে ধরেছেন। লোকটির সঞ্চিত সম্পদ রক্ষা করতে করতেই যে সমস্ত জীবন চলে গেল সেই প্রসঙ্গে কবি হায় হায় শব্দদ্বয় ব্যবহার করেছেন। উক্তির কারণ মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো হৃদয়, কিন্তু কবিতায় বর্ণিত লোকটি সেই হৃদয়ের উপস্থিতি তথা গুরুত্বের কথা অনুধাবনই করতে পারল না। সারা জীবনকালই সে ছুটে চলল ধনসম্পদ সঞ্চয় করার জন্য। সঞ্চিত ধনসম্পদ আগলে রাখতে রাখতেই তার জীবনকাল অতিবাহিত হয়ে গেল, মৃত্যু উপস্থিত হলো। এই কারণেই কবি হায় হায় শব্দদ্বয় ব্যবহার করেছেন। সাতের একে বলেছে পথ চলতি রচনা স্টেশনে পৌঁছে লেখক কি দেখেছিলেন? সুনীতিকুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি গদ্যাংশে স্টেশনে পৌঁছে লেখক দেখেছিলেন যে ট্রেনটি সময় মতো এলেও মধ্যম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে অসম্ভব ভিড়, তাই লেখক বিভিন্ন কামরা ঘুরে শেষে একটি তৃতীয় শ্রেণীর ফাঁকা বগির কাছে এসে থমকে দাঁড়ালেন, কারণ বগির দরজা আগলে থাকা কয়েকজন দোহারা চেহারার কাবুলিওয়ালার হুঙ্কারে আশেপাশে সকলেই তখন তটস্থ, এমনকি পুলিশও বেপাত্তা। সাতের দুয়ে বলেছে গল্পের ঘটনা বিশ্লেষণ করে পরাজয় গল্পের নামকরণের সার্থকতা প্রতিপন্ন করো। সাহিত্যের এক গুরুত্বপূর্ণ অঙ্গ হলো নামকরণ। নামকরণের মাধ্যমেই রচনার বিষয়বস্তু সম্পর্কে আগাম ধারণা তৈরি হয় পাঠকের মনে। নামকরণ বিভিন্ন প্রকারের হতে পারে, যেমন চরিত্রধর্মী, বিষয়ধর্মী, ব্যঞ্জনাধর্মী ইত্যাদি ইত্যাদি। এবার আলোচ্য গল্পটিতে রঞ্জন সরকার নামক একজন ফুটবলারের খেলোয়াড় জীবনের অন্তিম লগ্নে ঘটে যাওয়া মানসিক সংঘাতের পরিচয় আমরা পাই। দীর্ঘ 15 বছর ধরে রঞ্জন যে ক্লাবের সুখ দুঃখে নিবিড়ভাবে যুক্ত রেখেছে নিজেকে, যে ক্লাবের জন্য ঘাম রক্ত ঝরিয়েছে, সেই ক্লাবের কর্মকর্তাদের কাছ থেকে চরমভাবে অপমানিত হয়েছে সে। নববর্ষের বারপুজোর দিনে ক্লাবের পক্ষ থেকে তাকে একবারের জন্য আমন্ত্রণ জানানোর প্রয়োজন বোধ করেনি কেউ। গত বছর থেকেই তার প্রতি ক্লাবের যে উদাসীন ব্যবহার শুরু হয়েছিল সেটা অনুভব করেছিল রঞ্জন, তবে সে ভাবতে পারেনি যে এমনভাবে তাকে অবহেলা অপমান করবে ক্লাব কর্তৃপক্ষ। মানসিক যন্ত্রণা ছটপট করতে করতে সে একসময় যোগ দেয় অন্য ক্লাবে, কারণ সে যে ফুরিয়ে যায়নি, এখনও যে তার দক্ষতা বর্তমান সেটা প্রমাণ করে দেবে সে। এভাবে পরাজয় কিছুতেই মেনে নেওয়া যাবে না। রঞ্জনের দলবদলের খবরটা প্রচারিত হওয়ার পরেই ক্লাবের টনক নড়ে। তারা চেষ্টা করে তাকে ফিরিয়ে আনতে, কিন্তু ব্যর্থ হয়। তারপর
মরশুম শুরু হয়, একসময় চলে আসে মাহেন্দ্রক্ষণ। পুরনো দলের মুখোমুখি হয় রঞ্জনদের দল। প্রায় লক্ষাধিক দর্শকের উপস্থিতিতে যুবভারতী ক্রীড়াঙ্গনে সেদিন রঞ্জনের গোলে পরাজিত হলো তার পুরনো ক্লাব। রঞ্জন যথাযোগ্য জবাব দিতে পেরেছে অপমানের, অবহেলার, সে বিজয়ী। সাজঘরে পৌঁছে বিশ্রাম নিতে নিতে এক অদ্ভুত বিষণ্ণতা রঞ্জনের মনকে আচ্ছন্ন করল। সবাই আনন্দ করছে, কিন্তু সে তো আনন্দে যোগ দিতে পারছে না। সে অনুভব করলো যে ক্লাব ছিল তার কাছে মায়ের মতো সম্মানীয়া, যে ক্লাবের জন্য আজ তার নাম খ্যাতি, সেই ক্লাব আজ পরাজিত হলো তারই গোলে। বুকের মাঝে চরম অস্বস্তি অনুভব করলো সে। অপমানের জবাব দিতে গিয়ে সে তো তার ভালোবাসার ক্লাবকেই পরাজিত করেছে। এই পরাজয় তো হৃদয় থেকে সে মেনে নিতে পারল না। এটা তো তার নিজেরও পরাজয়, এতে আনন্দ নেই, আছে গভীর বেদনা বোধ, সার্থকতা। এভাবেই গল্পের নামকরণ পরাজয় ব্যঞ্জনাবাহী এবং সার্থক হয়ে উঠেছে। 7-2 আদাব গল্পে হিন্দু মুসলমান সম্প্রীতির আবহ কিভাবে রচিত হয়েছে তা বিশ্লেষণ করো। প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ বসুর আদাব গল্পটি সাম্প্রদায়িক দাঙ্গার পটভূমিকায় রচিত। গল্পের শুরুতে গল্পকার দাঙ্গার ভয়াবহতা, দাঙ্গা পরিস্থিতির আবহ রচনা করেছেন বটে, তবে পরবর্তী ক্ষেত্রে দুটি সম্পূর্ণ অপরিচিত ভিন্ন ধর্মের মানুষের মধ্যে আত্মিক মিলনের মধ্যে দিয়ে তিনি একটি দাঙ্গা বিরোধী পরিস্থিতির বর্ণনা করেছেন। প্রেক্ষাপট, পরিবেশ ছিল অসম্প্রীতির। দাঙ্গা চারিদিকে আগুন জ্বালিয়েছে, বস্তি জ্বলছে, মানুষের মৃত্যু চিৎকারে আকাশ বাতাস মুখরিত, রাস্তাঘাট ফাঁকা, রাত্রির নিস্তব্ধতা খান খান করে মিলিটারি টহলদারি গাড়ি ছোটাছুটি করছে, শহরে কারফিউ, 144 ধারা। এই গল্পে তীব্র ভয়ার্থ পরিবেশ, হিন্দু মুসলমানের পারস্পরিক অবিশ্বাস, দাঙ্গার আগুন, সব মিলিয়ে যে অসাম্প্রদায়িক বাতাবরণ তৈরি হয়েছিল, লেখক সেখানে দুটি ভিন্ন ধর্মের ভয়ার্থ মানুষকে মানবিক প্রয়োজনে কাছে এনেছেন। পরস্পরের আলাপনের মধ্যে দিয়ে বিশ্বাস ও মানবতার বাতাবরণ তৈরি করেছেন এবং গল্পে শেষ পর্যন্ত অসম্প্রীতির পরিবেশের মধ্যে সম্প্রীতির ফুল ফুটেছে। যদিও গল্পের শেষে মুসলমান নামের মাঝে বীভৎস মৃত্যু সংঘটিত হয়েছে, তবুও তাতে ভয়াবহ মৃত্যুমুখী পরিস্থিতিতে সদ্য পরিচিত সুতাকলের হিন্দু মজুরের মনে সম্প্রীতির আবহ আরও জোরালো হয়েছে। 8-1 বলেছে, মা যে আমাদের ফাঁকি দিয়ে চলে গেছে। মার ফাঁকি দিয়ে যাওয়ার ঘটনাটি সংক্ষেপে লেখো। লিখবে ছোটদের পথের পাঁচালী রচনা থেকে উদ্ধৃত অংশটিতে মা বলতে হরিহর ও সর্বজয়ার কন্যা দুর্গাকে বোঝানো হয়েছে। দুর্গা বেশ কিছুদিন ধরেই ম্যালেরিয়া জ্বরে ভুগছিল। বাবা হরিহর অনেকদিন আগে 5 টাকা পাঠিয়েছিলেন। এরপর তার না আসে কোনো খবর, না কোনো টাকা। তাকে দুবার চিঠি পাঠানো সত্ত্বেও কোনো উত্তর আসে না। চাল ধার করে রেকাবি বিক্রি করেও সর্বজয়া ছেলেমেয়ের মুখে ভাত তুলে দিতে পারে না। অসুস্থ মেয়েকে ডাক্তার দেখানো বা যথাযথ পথ্য দেওয়াও সর্বজয়ার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এরই মধ্যে অবিরাম বৃষ্টিতে তাদের বাড়িঘর ও ভগ্নপ্রায় ঘরের চাল ভেঙে জল পড়তে থাকে। দুর্গার জ্বর আরও বাড়ে। প্রতিবেশীদের সাহায্যে গঞ্জের শরৎ ডাক্তারকে ডেকে আনা হয়। তিনি দুর্গার জন্য ওষুধের ব্যবস্থা করেন। ওষুধে দুর্গা খানিকটা সুস্থ হয়ে উঠলেও শেষ রক্ষা করা যায়নি। শেষ পর্যন্ত সকলকে ফাঁকি দিয়ে দুর্গা মৃত্যুর পথে পা বাড়ায়। 8-2 বলেছে, পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে অপুর শৈশবে দিদি দুর্গার ভূমিকা আলোচনা করো। আচ্ছা, যেগুলো ছায়া প্রকাশনী থেকে দিচ্ছি সেগুলো ভিডিও পজ করে বা স্ক্রিনশট তুলে নিয়ে তোমরা একটুখানি লিখে নেবে। ছোটদের পথের পাঁচালী উপন্যাসে দুর্গা ছাড়া অপুকে ভাবা যায় না। দুর্গা অপুকে নানাভাবে বেড়ে উঠতে সাহায্য করেছে। দুর্গা নিজে বনে জঙ্গলে ঘুরে বেড়াতে এবং সেই অপুকে প্রকৃতির সঙ্গে পরিচিত করিয়েছিল। দুর্গাকে আমরা কখনো কখনো লোভী হিসাবে দেখি, কিন্তু সেই দুর্গাই ভাই অপুকে স্নেহ আর মমতায় ভরিয়ে রেখেছিল। অপুর সমস্ত দুরন্তপনা, মান অভিমান একমাত্র বুঝতে পারত দুর্গাই। দিদির সঙ্গে আম কুড়োনো, মাঠে জঙ্গলে ঘুরে গাছ পাখি চেনা, এগুলোতে অপুর খুব আগ্রহ ছিল। ঘরের চাল নুন চুরি করে দিদির সঙ্গেই সে চড়ুইভাতি করার অভিজ্ঞতা লাভ করেছিল। পুঁতির মালা চুরির অপবাদে দিদি মার খেলে মার ওপর অপুর রাগ এবং দিদির জন্য কষ্ট হয়েছিল। দিদির প্রতি রাগ অভিমান হলেও দিদিকে ঘরে দেখতে না পেলেই তার মন খারাপ করত। দিদির সঙ্গে রেলের রাস্তা দেখতে গিয়ে পথ হারানোর আনন্দ, পানিফল খাওয়ার আনন্দ প্রভৃতি ছিল তার শৈশবের অভিজ্ঞতা। তাই গ্রামের বাইরে বেড়াতে গিয়েও দিদির অপূর্ণ স্বাদ পূরণ করার কথা ভেবেছিল সে। দিদিকে সে প্রাণ দিয়ে ভালোবাসত। দুর্গা ছিল অপুর বেড়ে ওঠার সঙ্গী। দিদি তাকে যে জগৎ চিনিয়েছিল তা ছিল অপুর প্রাণের জগৎ। তাই গ্রাম ছেড়ে যাওয়ার সময় দিদির কথাই অপুর বেশি
মনে পড়েছিল।